আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইংলিশ গ্রামার শেখার ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, বাংলা এবং ইংরেজি উভয় বাক্য দেখে কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিহ্নিত করতে পারি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, এর নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ আশরাফুল ইসলাম। চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশনটা শিখব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ডেফিনিশন আছে সেটা হচ্ছে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে। যদি এরূপ বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো এই যে ডেফিনিশনটা আমি লিখেছি এটার মানে কি বোঝায়? ধরুন আপনি একটা বই পড়লেন, তো বই পড়া আপনার শেষ হয়ে গেল। তো বই পড়া শেষ মানে কি আপনি যা পড়েছিলেন সব কি ভুলে গেছেন? না, বই পড়ার পরেও কিন্তু যা পড়েছিলেন সবকিছু আপনার মনে আছে। তো এটাই বোঝাতে যাচ্ছে যে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু ফল এখনো বিদ্যমান আছে। তো এটা হচ্ছে ডেফিনিশন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশন। আশা করছি আপনারা ডেফিনিশনটি বুঝতে পেরেছেন। এরপরে আমরা কিছু উদাহরণ দেখি। সে বইটি শেষ করেছে, যেটার ইংরেজি হবে হি হ্যাজ ফিনিশড দ্য বুক। তার মানে সে বইটা পড়া শেষ করেছে কিন্তু বই পড়া শেষে কিন্তু তার সে যা পড়েছিল সবই কিন্তু তার মনে আছে, যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ডেফিনিশন আছে সেটাকে সাপোর্ট করে, বা সেটা অনুসারেই কিন্তু এই উদাহরণটা আমি দিয়েছি, সে বইটা শেষ করেছে। এরপরে আরও একটা উদাহরণ দেখুন যে আমরা কাজটি শেষ করেছি, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন কয়েকটি উদাহরণ আমরা দেখে নিলাম। এখন আমরা কিভাবে চিনব যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স লিখতে হবে? যখন আমরা কোনো একটা বাংলা বাক্য দেখব, বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে যদি ইয়াসি, ইয়াসো, ইয়াছে উচ্চারিত হয় তাহলে সেটা আমরা ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব। তো কিভাবে ইয়াসি, ইয়াসো উচ্চারিত হয় দেখুন। সে বইটি শেষ করেছে, তার মানে এখানে কিন্তু ইয়াসে উচ্চারিত হয়। শেষ করেছে বা করিয়াছে যদি বলা হয় তাহলে সেখানে কিন্তু ইয়াসে উচ্চারিত হয়। এরপরে আমরা কাজটি শেষ করেছি, এখানে কিন্তু ইয়াছি উচ্চারিত হয়। তো এভাবে ইয়াসে, ইয়াসি, ইয়াসে উচ্চারণ দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে এই বাক্যটা আমাদের ইংলিশে ট্রান্সলেট করার সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তো আশা করছি কিভাবে আমরা চিনব বাংলা বাক্য দেখে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা ইংরেজি কিছু বাক্যের উদাহরণ দেখি, যাতে আমরা সেই উদাহরণগুলো থেকে স্ট্রাকচারটা তৈরি করতে পারি। এক্সাম্পল কিছু দেখুন এখানে। আই হ্যাভ রিটেন দ্য লেটার, উই হ্যাভ রিচড দ্য স্টেশন, হি হ্যাজ জাস্ট ফিনিশড দ্য লেসন। তো এখানে এই বাক্য তিনটার ভেতরে কমন কিছু বিষয় আপনারা খেয়াল করুন। প্রথমে সাবজেক্ট আছে, এরপরে হ্যাভ আছে অথবা হ্যাজ আছে, তারপরে দেখুন প্রত্যেকটাই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে। এখানে যেমন রাইটের পাস্ট পার্টিসিপল আছে রিটেন, তারপরে কিন্তু অবজেক্ট আছে। এখানে দেখুন উই সাবজেক্ট, হ্যাভ, তারপরে রিচড হচ্ছে রিচের পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট। এখানেও ঠিক তাই, এখানে জাস্ট হচ্ছে জাস্ট একটা অ্যাডভার্ব। তো এরপরে আমরা এই যে এক্সাম্পলগুলো দেখলাম ইংরেজি সেন্টেন্সের এক্সাম্পল, এটা দেখে আমরা সাবজেক্টে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা তৈরি করার চেষ্টা করি। দেখুন স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, এটা যদি আমরা খেয়াল করি এই সেন্টেন্সটা, তো প্রথমে আই, এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে হ্যাভ আছে, তো সাবজেক্ট অনুসারে সাবজেক্টের যে পার্সন থাকবে সে পার্সন অনুসারে হ্যাভ অথবা হ্যাজ আমাদের বসাতে হবে। তারপরে এখানে যেহেতু রিটেন আছে তার মানে এখানে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তারপরে অবজেক্ট। আপনারা যদি স্ট্রাকচার মনে রাখতে চান তো ভালো, যদি কেউ স্ট্রাকচার মনে রাখতে না চান তাহলে কিন্তু যে কোনো একটা বাক্য মনে রেখেও সেখান থেকে আপনি নিজে স্ট্রাকচার বানিয়ে নিতে পারবেন। তো সেটা আমি দেখালাম। এখানে তিনটা বাক্য আছে, যে কোনো একটা বাক্য মনে রাখবেন, তারপরে বাক্য থেকে নিজে নিজে স্ট্রাকচার বানাতে পারবেন। যে প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে V3, তারপরে অবজেক্ট। ওকে, তো স্ট্রাকচার গেল। এখন আমরা দেখি যে আমরা তো দেখলাম যে বাংলা সেন্টেন্স দেখে কিভাবে আমরা আইডেন্টিফাই করব যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য।
তো ইংরেজি কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো যখন কোনো ইংরেজি সেন্টেন্সের ভেতরে থাকবে তখন আমরা বুঝে নিব যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য। অনেক সময় রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে এগুলো আমাদের পড়া লাগে। তো দেখুন, জাস্ট, অলরেডি, সিন্স, ফর, ইয়েট, এই ওয়ার্ডগুলো যদি কোনো ইংরেজি সেন্টেন্সের ভিতরে থাকে তখন আমাদের বুঝতে হবে যে এই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। আমরা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সগুলো আছে সেটার স্ট্রাকচার দেখলাম, কিন্তু নেগেটিভ সেন্টেন্সে তো আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, যেমন আমি কাজটি করি নাই। তো এখানে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা নেগেটিভ সেন্টেন্স। তো অনেক সময় আপনারা চিহ্নিত করতে পারেন না যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স কিনা। তো যখন আপনারা দেখবেন যে নাই বা না এমন কিছু থাকবে কোনো সেন্টেন্সের শেষে, তখন সেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তো আমি কাজটি করি নাই, এটার ইংরেজি হবে আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। তো এই সেন্টেন্স থেকেই কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করতে পারি। যেমন আই, তার মানে প্রথমে আছে সাবজেক্ট, তারপরে হ্যাভ আছে, তার মানে হ্যাভ অথবা হ্যাজ দিতে হবে পার্সন অনুসারে। তারপরে দেখুন নট আছে, তার মানে আমরা স্ট্রাকচারে নট লিখে দেব। এরপরে দেখুন ডান আছে, ডান হচ্ছে ডু এর পাস্ট পার্টিসিপল, তার মানে V3, তারপরে অবজেক্ট। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে নেগেটিভ সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের স্ট্রাকচার। এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা যে সেন্টেন্সগুলো দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি। আমি কি কাজটি করেছি, এটার ইংরেজি হচ্ছে হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। তো এই সেন্টেন্সটা থেকে আমরা স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করি। প্রথমে আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। তো অক্সিলারি ভার্ব এখানে ইউজ হয় হ্যাজ অথবা হ্যাভ। এরপরে দেখুন সাবজেক্ট আই, তারপরে দেখুন ডান, যেটা হচ্ছে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে V3, এবং সবশেষে আছে অবজেক্ট। তার মানে আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও যে স্ট্রাকচার আছে সেটা দাঁড় করিয়ে ফেললাম। তো মূলত এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।